আজকে তোমাদের সঙ্গে যে টপিকটা শেয়ার করব বলে ভেবেছি সেটা হচ্ছে বাঙালি সমাজ এবং সেই বাঙালি সমাজে দাঁড়িয়ে বাঙালির স্বনির্ভরতা। টপিকটা কেন এলো মাথায়? স্বাভাবিকভাবে যে কোনো বাঙালির মাথায় এই টপিকটা আসতেই পারে। তোমরা যখনই ধরো থাম্বনেল দেখে বা টাইটেল দেখে এটা ক্লিক করেছো, তোমরাও জানো, তোমরা বাঙালিরা জানো যে এই টপিকটা কেন এসছে। আমাদের যখন একটা বাচ্চা বড় হতে থাকে, সে ছেলে হোক কি মেয়ে, তাকে কি একটু একটু করে তার বাড়ির গুরুজনেরা মাথায় ঢোকাতে থাকে না? তার আত্মীয় স্বজন, তার আশেপাশের সবাই, সোসাইটি, সমাজ, বাঙালি সমাজ, ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা করে একটা ভালো চাকরি কিন্তু জোগাড় করতে হবে, মোটা বেতনের চাকরি। সেই জন্য তার আগে ভালো করে পড়াশোনা করো, র্যাঙ্ক করতে হবে, স্কলারশিপ পেতে হবে, ফার্স্ট ক্লাস হতে হবে, স্টার হতে হবে, ডিস্টিংশন পেতে হবে, এটসেট্রা। তারপরে উদ্দেশ্যটা কি? পড়াশোনাটা হওয়ারটা ম্যাক্সিমাম কি, তার থেকেও বোধ হয় বেশি একটা ভালো চাকরি জোগাড় করা। আইএস ডাব্লিউবিএসএস হলে তো কথাই নেই, সরকারি চাকরি হলে তো বাঙালির কথাই নেই। 12টার সময় যাবো, 4টার সময় বেরিয়ে আসবো। সবার জন্য বলছি না, সরি, মাফ করবেন। প্রাইভেট জব হলেও ক্ষতি নেই যদি উচ্চপদস্থ কিছু একটা কাজ হয়, উচ্চ পদে। আর নেহাত যদি কিছু না পাওয়া যায়, ছোটখাটো চাকরি, কিন্তু চাকরি, 7-8 হাজার টাকার চাকরি হলো চাকরি। কারণ কি ভাই, তাতে সিকিউরিটি আছে। 10টায় যাবি, 8টার সময় 9টার সময় বাড়িতে ফের, তাও তো মাসের শেষে একটা পাবি, ছোটখাটো, চলবে। হয়তো সেই ছেলেটা বা সেই মেয়েটা স্বপ্ন দেখছিল সে নিজের কিছু একটা করবে, নিজের কিছু একটা বানাবে। তার স্বপ্নটা হয়তো আর একটু বড় ছিল। খোলা আকাশে পাখি উড়ে যাচ্ছে, কোনো টেনশন নেই, আপন মনে উঠছে, আপন মনে সে তার জীবনটা যাপন করছে। সেই পাখিগুলো, একটা শর্টসও দিয়েছি, দেখে নিতে পারো। কদিন আগেই শর্টসটা দিয়েছি। সে হয়তো সেই পাখির মতো হতে চেয়েছিল। সে নিজের একটা ব্যবসা শুরু করতে চেয়েছিল, কিন্তু সেই অঙ্কুর অবস্থাতেই তাকে মেরে ফেলার সমস্ত রকমের চেষ্টা শুরু হয়ে গেল। তার মনের ইচ্ছেগুলোকে দাবানো শুরু হয়ে গেল অঙ্কুর অবস্থা থেকেই। সে যখন সবে তার মাথায় মাধ্যমিক দিচ্ছে বা উচ্চ মাধ্যমিক পড়বে, সেই সময় মাথায় আসছে যে আমি নিজের কিছু একটা করব, শুরু হয়ে গেল তার পথে প্রতিবন্ধক হওয়ার। কতটা কষ্টের, কতটা লজ্জার বাঙালি সমাজের জন্য। আমি সবার ক্ষেত্রে বলছি না, আবার বলছি, প্রত্যেকটা জিনিসেরই এক্সেপশন থাকে, ব্যতিক্রম থাকে। বাঙালি সমাজেও শ্রী দ্বারকানাথ ঠাকুর এসেছিলেন, যিনি আমাদের শিখিয়েছিলেন কী করে ব্যবসা করতে হয়, যিনি ইনফ্যাক্ট অনেক অন্যান্য প্রদেশের মানুষকেও শিখিয়েছিলেন।
বাঙালি একসময় ব্যবসায় নাম্বার 1 ছিল। এটা কেউ আজকে হয়তো বিশ্বাসই করবে না। এই বাঙালি সমাজে অনেক ভালো ভালো ব্যবসায়ী এসছে, আসছে এবং আসবেও, কিন্তু সংখ্যায় কম। যখন আমরা টাইকুনদের কথা বলি, বিজনেসম্যানদের কথা বলি, আমাদের প্রথমেই মাথায় আসে কার? টাটা, বিড়লা, আম্বানি, তাই তো? বাজাজ, জিন্দল, মিত্তল। প্রথমেই কি কোনো বাঙালি ব্যবসায়ীর কথা প্রথমেই আসে মাথায়? তারপর হয়তো জিজ্ঞেস করলে যে তোমার কোন বাঙালি ব্যবসায়ীকে, তখন সে হয়তো আস্তে আস্তে একটু একটু করে বলবে। ভাবতে হবে তাকে। ছোট, মাঝারি, বড় লেভেলের প্রচুর বাঙালি ব্যবসায়ী ছিল, আছে, থাকবে, সংখ্যায় কম। ব্যতিক্রম আছে অবশ্যই, কিন্তু অ্যাভারেজ বেসিসে গড়পড়তা ভাবে যদি আমি ধরি, কোনো কালেই টিল ডেট এখনো পর্যন্ত বাঙালির ওই মানসিকতাই রয়ে গেছে। আমার ছেলেটা, আমার মেয়েটা যেন থাকে দুধে ভাতে, সিকিউরিটি যেন থাকে। অথচ আজকে চাকরিরও কিন্তু কোনো সিকিউরিটি নেই। আজকের দিনে তো দাঁড়িয়ে অবশ্যই না, চাকরির বাজার তোমরা সবাই জানো। যারা সরকারি চাকরি পেয়ে গেছে তাদের তারা ভাগ্য করে পৃথিবীতে এসেছিল। আজকে যে সরকারি চাকরিগুলো আছে সেগুলো কতটা পার্মানেন্ট আমি জানি না, আমার ঠিক আইডিয়া নেই। বেশিরভাগই যতদূর পেপারে দেখি বেশিরভাগই কন্ট্রাকচুয়াল অথবা টেম্পোরারি বেসিসে নেওয়া হয়। প্রাইভেট জবের কথা তো কি বলবো, বিশেষ করে যারা বেশি শিক্ষা নেই, যারা শিক্ষা বেশি আহরণ করে উঠতে পারেনি, যাদের অতটা কোয়ালিফিকেশন নেই, তাদের তো খুবই প্রবলেম। তাদের ছোটোখাটো চাকরি নিয়েই সারা জীবন চালিয়ে যেতে হয়। কবে ইনক্রিমেন্ট হবে, কবে কি হবে, সেই আশায় বসে থাকা। সেখানে সেই ছেলেটা হয়তো স্বপ্ন দেখেছিল, বা সেই মেয়েটা হয়তো স্বপ্ন দেখেছিল যে আমি 7-8 হাজার, 10,000, 12,000, 20,000, এমনকি 30,000 চাকরিতে আমি সীমাবদ্ধ থাকবো না, আমার মাসে ইনকাম হতে হবে 30 লাখ। কি ভুল স্বপ্নটা দেখেছিল সে। তার মা বাবা, তার পরিবার, আত্মীয় স্বজন সবাই তো চেয়েছিল সে ভালো হোক, ওই জন্যই তো তাকে বোঝানো হয়েছে চাকরি কর। সে বুঝেছে, কিন্তু তার পথটা একটু অন্যরকম সে বেঁচেছিল মনে মনে। তাকে বোঝা হলো না, তাকে আমরা বুঝতে চাইলাম না। তার উপর জোর করে একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা হলো। এটা এক প্রকারের অত্যাচার। হ্যাঁ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইভেন আপ টু গ্র্যাজুয়েশন, আমি পার্সোনালি মনে করি গার্জেনের একটা সে থাকা উচিত। কারণ সে তখনও একটা কি বলবো, অ্যাডোলেসেন্স সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে হয়তো। গ্র্যাজুয়েটের পর সেই সময়টা ভোটাধিকারও প্রয়োগ হয়ে যায় ছেলেদের, মেয়েদের আরেকটু আগে। আমার মনে হয় তখন তার উপর ছেড়ে দেওয়া উচিত। সে তো এতদিন পড়াশোনা করলো, সমাজটাও দেখছে, সমাজের লোকজনকে দেখছে, পড়াশোনা করেছে বিভিন্ন বিষয় নিয়ে। গ্র্যাজুয়েশনে তো সে একটা পার্টিকুলার সাবজেক্ট চয়েস, সেই চয়েসটাও তার উপর তার অধিকার আছে কিনা, তার চয়েস সে নিজের চয়েস মতো নেবে, তার বাবা মা চাপিয়ে দেবে, সেটাও কিন্তু একটা বিষয়। যাই হোক, ধরো সে নিজের মতো চয়েস নিয়ে পড়াশোনা করেছে, তারপর তো তার উপর ছেড়ে দেওয়া উচিত সে কোন দিকে যাবে। সে তো তখন বড়, তার ভোটাধিকার প্রয়োগ করার বয়স এসে গেছে। তখনও তুমি কেন তার উপর চাপাবে তুমি এই লাইনে যাও, ওই লাইন? তুমি তাকে সাজেস্ট করতে পারো যে এইটা করলে হয়তো তোর ভালো হতে পারে, বাকিটা তুই বোঝ।
কিন্তু এটাই কেন বলা হবে ওইটা ছাড়া অন্য কোথাও ভাবিসও না? যদি ভাবে সে চোখ রাঙানো হবে। আশেপাশে অন্যান্যদের উদাহরণ দেওয়া হবে, ওর ছেলেকে দেখ, ওর মেয়েকে দেখ, আর তুই, তোর কি এতটুকু লজ্জা নেই? আর সে যদি কয়েকদিন বেকার হয়ে বসে থাকে তো তার তো হয়ে গেল, বিশেষ করে সে যদি ছেলে হয়, বেকার ছেলে। সে হয়তো চেয়েছে আমি নিজের কিছু একটা বানাবো, নিজের একটা প্রতিষ্ঠান করব, তাকে ওখানেই ভয় দেখানোটা শুরু হয়ে গেল। এবং কি বলতো, সে হয়তো তার বাড়ির লোকজনের কথা ভেবে, মা বাবার কথা ভেবে, আশেপাশের আত্মীয় স্বজন, তাদের ছেলে মেয়ে যারা খুব ভালো করছে চাকরি করে বা ভালো জায়গায় ঢুকেছে, সেসব প্রভাবিত হয়ে, চাপটা সহ্য করতে না পেরে, বাধ্য হয়ে সে হয়তো ঢুকে গেল। তার মনটা কিন্তু ওই ডেস্কে পড়ে থাকে না, তার মনটা কিন্তু বাইরেই পড়ে থাকে। ডেস্কে হয়তো তাকে কাজ করতে বলা হচ্ছে, সে হয়তো করতে বাধ্য হচ্ছে, নাহলে বাড়িতে গিয়ে বাবা মার বকা খাবে, আত্মীয় স্বজন লজ্জা দেবে, বন্ধু বান্ধব বলবে কি করছিস, সমাজ কি বলবে, এই ছেলেটা এই মেয়েটা এখনো এরকম চাকরি না করে কি করছে। কিন্তু মাঝে মাঝে ডেস্কে কাজ করার পাশে না, বস দেখছে না হয়তো, পর্দা খুলে উঁকি মারবে, বাইরের আকাশটা কি, আমি যদি একটু অন্যভাবে বাঁচতাম, যদি এই সময় আমি রাস্তায় বেরিয়ে একটু আমার প্রোডাক্টটা সেল করতে বেরোতাম, আজকে যদি আমার নিজের একটা ব্র্যান্ড হতো। আমি নিজেই হয়তো ২-৩টে ছেলেকে কাজ দিতাম ওখানে। কতটা আনন্দের ব্যাপার বলো তো? আজকে ১০-১৫ হাজার টাকা চাকরির জন্য আমাকে ১০-১২ ঘন্টা খাটতে হচ্ছে। ইনক্রিমেন্ট হবে কোনো সিউরিটি নেই। চাকরি থাকবে কিনা যতক্ষণ তুমি ভালো কাজ করে যাচ্ছ ততক্ষণ। একটু স্লো হলে তোমাকে আউট করে দেবে। এই চাপ নিয়ে ১০-১২ হাজার, ১৫ হাজার, ২০ হাজার টাকা চাকরির জন্য ভালো হলে ৩০-৪০ হাজার টাকার তোমার জীবনটা কিন্তু ক্ষয়ে যাচ্ছে। এই ট্রমাটা কিন্তু সারা জীবন তার মনে থেকে গেল। এটা বাবা মারা বোঝে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, যাদের মনে এই জিনিসটা থাকে যে আমি কিছু নিজের করব এবং তাকে করতে দেওয়া হয় না, এটা কিন্তু এফেক্ট করতে থাকে এবং সে কিন্তু সফল হয় না তার চাকরি জীবনে। কেউ কেউ হয়তো হয় মানিয়ে নিতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে পারে না। কারণ তার মনটা তো অন্যভাবে তৈরি হয়ে এসেছিল, ভগবান তাকে অন্যভাবে পাঠিয়েছিল পৃথিবীতে। তার কষ্ট হয়, সে হয়তো সাকসেস পায় না ওই জন্যই। পরে তাকে শোনানো হলো তুই কেন ওদের মতো করতে পারলি না? আরে ওরাও হয়তো ওই জন্য তৈরি হয়ে এসছে চাকরি করার জন্য। এই ছেলেটা হয়তো সেইভাবে তৈরি হয়নি, সে অন্যভাবে, সে হয়তো আছে টাটা বিড়লার মতো হতে পারতো, কেন নয়? কেন নয়? তুমি তাকে কেন, তোমার কোন অধিকার আছে তাকে তার স্বপ্ন, তার ভাবনা, তার কনফিডেন্স থেকে তাকে বের করে নিয়ে আসার চেষ্টা করার কোন সাহসটা তোমার, স্পর্ধাটা এলো? তাকে তার মতো কেন বাঁচতে দিতে তুমি পারলে না? কেন আমাদের বাঙালি সমাজে এই জিনিসটা থেকে আমরা মুক্ত হতে এখনো পারলাম না? আজকে একটা গুজরাটিকে, সে যখন গ্র্যাজুয়েট হয় বা তারও আগে, হয়তো তারও অনেক আগে, মারওয়াড়িদের, পাঞ্জাবি, মহারাষ্ট্রিয়ান, মারাঠি, গদি মে ব্যাঠ যা, কেউ যদি চাকরি কথা বলে তখন তার দিকে উল্টো, মানে সম্পূর্ণ অন্য। চাকরি করবি, মানে ওখানে চাকরি করাটাকে ছোট ভাবে ভাবা হয়, কারোর আন্ডারে কাজ করবে সে,
সে নিজে কেন কিছু করবে না? তার পূর্বপুরুষরা করে এসছে, আশেপাশের লোকরা করছে, সমাজ সেটাকে বাহবা দেয়। আর আমাদের এখানে ঠিক উল্টোটা। যারা চাকরি করতে চায় তারা চাকরি করুক, ফাইন এনাফ। কিন্তু এরকম বাঙালিকে দাগিয়ে দেওয়া হয়, বাঙালিরা না ওসব পারবে না, এটা বাঙালিদের জন্য না। বাঙালি 10টা-5টা ডিউটি করবে, সরকারি চাকরি হলে খুব ভালো, রাতে এসে বাড়িতে উপন্যাস পড়বে। আর আজকালকার দিনে বাড়িতে এসে ওটিটি দেখবে। চাকরিটা করুক, সেটা প্রাইভেট হোক কি সরকারি। সরকারি হলে ভালো হয়, প্রাইভেটও যদি উচ্চপদস্থ কিছু কর্মচারী হতে পারে আরও ভালো, টাকাটা বেশি। আরে সেই ছেলেটা তার থেকেও বড় কিছু স্বপ্ন দেখেছিল, হয়তো হতো যদি একটু এনকারেজমেন্ট পেত। সে 30,000 টাকা চাকরি করছে, হয়তো তার মনটা ভালো নেই। তুমি তাকে হয়তো বলেছো 30,000 টাকা অনেক ভালো আজকালকার দিনে, বাহবা দিচ্ছ, সবাই ভালো বলছে, তার মনটা কিন্তু ভালো নেই। সে 3,000 লোককে হয়তো সে তাদের কর্মসংস্থান করে দিত তার কোম্পানিতে। শুধু প্রতিষ্ঠান কেন, নিজের দোকান, সেলফ এমপ্লয়মেন্ট মানে শুধুই যে বিজনেস হতে হবে এমন মানে নেই। স্বনির্ভরতা, আমি কার উপর ডিপেন্ডেন্ট নয়। সেটা বড় মানে কারখানা হতে পারে, নিজের দোকান হতে পারে, লেখালেখি করে ইনকাম হতে পারে, ডিজিটাল ক্রিয়েশন হতে পারে। আজকের দিনে ডিজিটাল ক্রিয়েশন হয়তো সবাই বুঝছে না, আগামী দিনে ডিজিটাল ক্রিয়েশন ঝড় আনতে চলেছে। অলরেডি ঝড় এসে গেছে, অনেকে বুঝতে পারছি না, বিশেষ করে বাঙালিটা। যাই হোক, তো বিভিন্ন উপায় তাকে ছেড়ে দিতে হতো ফাঁকা মাঠে, তাকে নিজের মতো বল নিয়ে খেলতে দিতে হতো, সে নিজের মতো গোল করে বেরিয়ে আসতো। তাকে আমরা সেই সুযোগটা দিলাম না। জানি না এই অভিশাপ থেকে আমরা কবে মুক্ত হব, মুক্তি পাব। আজকে একটা সময় কথা ছিল, বাঙালিরা যা ভাবে ভারতবর্ষ সেটা পরে পাবে। আজকে কোথায় সে বাঙালি? আজকে আমরা স্বনির্ভর হতে পারছি না বলে, পার্সোনাল বেসিসে স্বনির্ভর হতে পারছি না আমাদের ব্যক্তিগত জীবনে, সেটা কি সামাজিকভাবেও প্রভাব পড়ছে না? একটু ভালো করে ভেবে দেখো তো। আমরা এইটা কি ভুলতে বসিনি যে আমরা লাস্ট কবে রঞ্জি ট্রফি জিতেছি ক্রিকেট ম্যাচে, ক্রিকেট খেলায়? বাংলায় লাস্ট ভালো প্রোডাকশন হাউস বাঙালির তৈরি কবে লাস্ট এসছে আমার মনে নেই, ঠিক আমি ঠিক জানি না, আমার ঠিক আইডিয়া নেই। আমি বলতে চাইছি যে আমাদের এই ব্যক্তিগত পরিসরে যখন আমরা নিজেদের সেভাবে মেলে তুলতে পারছি না, বাধ্য হচ্ছি তাই চাপে পড়ে, পারিপার্শ্বিকতা, সমাজের চাপে, বাড়ির বড়জনদের চাপে, সেটা তো সামগ্রিকভাবে সমাজেও প্রভাব পড়বে, কারণ সমাজগুলো তো আমাদের দ্বারাই গঠিত। আমরাই তো সমাজটাকে বানাচ্ছি, ধরে রেখেছি। আর শুধু সত্যি কথা বলতে কি, এই সময়টা তো নষ্ট হচ্ছে, এই জেনারেশনটা, আমি প্রত্যেকটা জেনারেশনের সময় ধরে বলছি, পরবর্তী জেনারেশনের জন্য সেটা আমরা খারাপ করে চলে যাচ্ছি। এটা অনেকে বলে জিনগত সমস্যা, আমার মনে হয় এটা মনের সমস্যা, মনন। এক সময় শুনেছি বড়দের থেকে, পড়েছি, বাঙালি ব্যবসা খুব ভালো ছিল, বণিক গোষ্ঠী ছিল আমাদের। কেন আমরা এতটা পিছিয়ে গেলাম হঠাৎ করে? সিনেমায় দেখো, ক্রিকেটে দেখো, সব জায়গায় আমরা কিন্তু আমার বাঙালি সিনেমা দেখে, হিন্দিতে সিনেমা বানানো হতো বাঙালি সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে। আজকে উল্টোটা হচ্ছে। ন্যাশনাল ফুটবল দলে কটা বাঙালি আছে, এগুলো নিয়ে ভাবতে হবে। কটা প্রতিষ্ঠান করতে পেরেছে বাঙালি, যেখানে কর্ণধার একজন বাঙালি, একজন মিত্রবর ঘোষ।
আমাদের আত্মবিশ্লেষণের সময় এসছে ভীষণভাবে। ইটস হাই টাইম। ভিডিওটা আমি বেশি লম্বা করছি না। যতটা বলতে পেরেছি আমি তো নতুন ভিডিও দেওয়া শুরু করেছি। আমি সেক্ষেত্রে আমি নতুনই বলতে পারবো। আমিও শিখছি। এটা আমার কাছে সম্পূর্ণ নতুন একটা জগৎ। কিন্তু আমি ঠিক করে ফেলেছি যে আমার এই বয়সে এসে, লেট 40s এ এসে আমি এখন ঠিক করেছি। এতদিন হয়তো দোনামোনায় চলছিল চাকরির আরেকটা চেষ্টা করব কিনা। অ্যাপ্লাই করে যাচ্ছিলাম, ইন্টারভিউও দিয়েছি, চান্সও পেয়েছি, বাট যেটা এতদিন পারছিলাম না, এখন এসে ফাইনালি আমি আমার নিজের মনকে শাসন করতে পেরেছি। অনেকজনকে উপেক্ষা করেও এগিয়ে আসতে পারছি আমি এখন। যে না, বাকিটা জীবনের সময় আমি নিজের মতো করে কিছু করব। সেটা লেখালেখি হোক, এরকম ইউটিউব ভিডিও দেওয়া হোক, ফেসবুক চ্যানেলও আছে, আমার ডিসক্রিপশনে পেয়ে যাবে, চ্যানেল ডিসক্রিপশনে। আমি নিজের মতো করে ডিজিটাল ক্রিয়েশন করব। সেটা ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে হতে পারে, ভিডিও ইউটিউবে দিচ্ছি, সেখানে বলো। আমার একটা ব্লগ তৈরি করারও ইচ্ছা আছে, যেখানে আমি লেখালেখি করব। সব কিছুই আমি এসব নিয়ে এখন থাকতে চাইছি। আমি আমার পথ বোধহয় খুঁজে পেয়েছি এতদিনে। পেয়েছিলাম আগে, আমাকে চোখে পট্টি বাঁধিয়ে দেওয়া হয়েছিল, আমি আর বেশি দূর এগোতে পারিনি। আমি পট্টিটা নিজেই খুলে দিয়েছি। আমি এখন পথ খুঁজে পেয়েছি। লেখালেখির ইচ্ছা আছে, কিন্তু আমি জানি না কতটা পারবো। কারণ ডিজিটাল ক্রিয়েশন এতটা সময় ডিমান্ড করে। আমার 2টো চ্যানেল, আমি যদি নিয়মিত 2টো চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করি, আমার সেখানেই অনেক সময় খেয়ে নেবে। তারপরে যদি ব্লগটা শুরু করি আবার, এই মুহূর্তে প্ল্যান নেই, কিন্তু যদি ইমিডিয়েটলি আমি শুরু করে দিই, বা 3-4 মাসে বা তাড়াতাড়ি শুরু করার ইচ্ছা আছে, সেখানেও আমার সময় অনেকটা ডিমান্ড করবে। এত কিছুর পরে আলাদা করে লেখালেখি আমার মনে হয় এই মুহূর্তে আমার পারবো না। লেখালেখি ওই ব্লগে যা লেখা, সেটার মধ্যে দিয়ে আমি আমার লেখার ইচ্ছাটা পূর্ণ করব। তো এই বেশি ভিডিওটা আমি এক্সটেন্ড করছি না। গাইস, ভিডিওটা আজকে আমি এখানেই রাখছি। তাও অনেক বড় হয়ে গেল। যেটা বলা হয় আমাকে, যে আজকালকার যেটা শুনি, রিভিউ যা পাই, ইয়াং জেনারেশন বেশি লম্বা ভিডিও দেখতে চায় না। কিন্তু মনের কথা বলতে গেলে কি স্রোতকে থামানো যায় বাদ দিয়ে? তাও যতটা কম্প্যাক্ট করার চেষ্টা করছি আমি, যতটা পারি। দেখা যাক কতদূর এগোতে পারি। আবার নিশ্চয়ই শীঘ্র ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো। ভালো থেকো।